তাড়াতাড়ি চলো বাবা, স্কুল বাস আসার সময় হয়ে গেছে। আচ্ছা, টিফিন পুরো শেষ করবে, ঠিক আছে? বাসে দুষ্টুমি করবে না, বাই। আর টিফিন পুরো শেষ করবে। হ্যাঁ। বিনোদ, হতে পারে আরাধনা এই লোকটাকে শুধুই চিনত, কিংবা ওর দূর সম্পর্কের আত্মীয় তো হতে পারে। কোন মহিলা তার আত্মীয়ের সঙ্গে রোজ দেখা করতে যায়? এই ফটোগ্রাফস দেখো বিনোদ, এগুলোকে দেখে মনে হয় না এদের দুজনের মধ্যে অ্যাফেয়ার ছিল। তোমরা দুজন আলাদা হয়ে গেছো, ও এখন একলা। হতে পারে কাজের জন্য ও কারুর সঙ্গে দেখা করছে। পার্কে, কফি শপে, কাজের জন্য। দেখো বিনোদ, সোজা কথা বলছি, বিনা কারণে কোনো প্রমাণ ছাড়া তুমি ওর থেকে ডিভোর্স চাইতে পারো না। এই ফটোগ্রাফসের বেসিসে এই কেসটা স্ট্যান্ড করবে না। তোমার কাছে কি এমন কোনো ফটোগ্রাফস আছে যাতে দুজন কম্প্রোমাইজিং পজিশনে আছে? একজন স্বামী যে কোনো মূল্যে স্ত্রীর থেকে বিচ্ছেদ চান, আর একজন স্ত্রী যে তাকে মুক্তি দিতে রাজি নয়। সেই স্বামী বিনোদ ওসওয়াল এখন তার স্ত্রী আরাধনার থেকে মুক্তি পাওয়ার জন্য তার বিরুদ্ধে অ্যাফেয়ারের একটা জোরালো প্রমাণ চায়, যেটা হয়তো হয়েছিল। শুরু হয় গোয়েন্দাগিরির খেলা, কিন্তু এমন কি পরিস্থিতি ছিল যার জন্য স্বামী স্ত্রীর মধ্যে এত তিক্ততা এসে গিয়েছিল? দেখুন, আরাধনাকে আমাদের পছন্দ হয়েছে। যদি আপনারাও এতে রাজি থাকেন তাহলে আমরা চাইবো ওদের আশীর্বাদ তাড়াতাড়ি হয়ে যাক, যাতে আমরা বিয়ের প্রস্তুতি শুরু করতে পারি। আগে এতে আমাদের সম্পূর্ণ সম্মতি আছে। আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করে একটা ভালো দিন ঠিক করছি। বৌদি, আমি কি কোনো ভুল করেছি? না তো, কেন? আজ আমি মাকে প্রণাম করলাম তো
উনি কোনো উত্তরই দিলেন না। উনি কি আমার ওপর কোনোভাবে রেগে আছেন? বৌদি, কিছু তো একটা হয়েছে, প্লিজ বলো না। মা তোমার উপর বিরক্ত হয়ে আছে। আমার ওপর? কিন্তু কেন? ওই বিয়েতে তুমি তোমার সঙ্গে কিছু আনোনি, আর তোমার বাড়ির লোকও কিছু পাঠায়নি, বোধহয় তার জন্যই। কি মিষ্টি। বিনোদ, হ্যাঁ, মা আসেননি? ওনার শরীরটা ভালো নেই। দেখেছো বাচ্চাকে দেখতে ওরা খালি হাতে চলে এলো, অভিনন্দন জানিয়ে চলে গেল। রীতি রেওয়াজ বলে কিছু আছে না নেই? কি করবো বলো, আমি গিয়ে চাইবো নাকি? না এনেছে তো না এনেছে, তুমি তো জানো যে কিছু দেওয়া ওদের ধাতে নেই। তুমিই তো বলেছিলে যে বিয়েতে আমরা কিছুই চাই না। এটা বলতে হয়, তার মানে এই তো নয় যে ওরা সত্যিই কিছু দেবে না। বিয়ের সময় যদি পণ নিতে তাহলেই ভালো করতে, এখন আর হাত দিয়ে সহজে কিছু বেরোবে না। বড় নির্লজ্জ এরা। আচ্ছা তুমি কি চাও? ওদেরকে বলো, রীতি রেওয়াজ বলেও তো একটা ব্যাপার আছে নাকি? খুব ভালো হয় তুমি যদি কথাগুলো বলো। আরে মা, আসুন না। ওম এক্ষুনি ঘুমালো। আরাধনা, তোমাদের পরিবারের লোকেদের কি কোনো বুদ্ধি নেই? অন্তত আমাদের কথাটাও তো একটু ভাবা উচিত। রীতি রেওয়াজ আচার বিচার বলেও তো কিছু আছে। মা, আপনি সবসময় কেন আমার বাড়ির লোকের সম্বন্ধে এরকম উল্টোপাল্টা বলেন? আপনি তো জানেনই যে আমার বাবার ছোট একটা কাপড়ের বিজনেস আছে। আপনাদের মতো এত বড় বিজনেস নয়। যখন ছোটই বিজনেস, তাহলে মেয়ের বিয়েও কোনো ছোট বাড়িতেই দিত। নিজের মেয়ের বিয়ে যখন বড় বাড়িতে দিয়েছে, তখন বড় বাড়ির রীতিনীতিও তার বোঝা উচিত ছিল। যদি বিয়ে দেওয়ার ক্ষমতা না থাকতো, তো কোন বাবা আছে যে মেয়ের বিয়েতে ধার করে না? ওনার হাত থেকে তো কোনো টাকা বেরোতেই চায় না। তুমি জানো আমার বড় ছেলের বিয়েতে রূপালীর বাড়ি থেকে কত কিছু দিয়েছিল? রূপালী বৌদি নিজের সাথে এত কিছু নিয়ে আসতে পেরেছে তার কারণ তাদের সেরকম ক্ষমতা ছিল। কথাটা ক্ষমতার নয়, ইচ্ছের। তোমাদের বাড়ির লোকজন আমাদের ভদ্রতার সুযোগ নিয়েছে। ওরা দেখলো সামনাসামনি যখন কিছু চাইনি, তখন আর কিছু দেওয়ার দরকারও নেই। কিন্তু এরকম আর চলবে না। তুমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলো। কি হলো? সব ঠিক আছে? আরে কিছু তো বলবে নাকি? এমনিতে মা তো খারাপ কিছু বলছে না। দাদার বিয়েতে রূপালী বৌদির বাড়ির লোকেরা অনেক কিছু দিয়েছে, সেখানে তোমার বাড়ির লোকেরা কিছুই দেয়নি। এই কথাটা একদমই ঠিক। পণ দেওয়া হয়নি আর তার জন্য একটা পরিবার বেজায় রেগেছিল, আর একজন স্ত্রী যে এই সব কিছুর জন্য যন্ত্রণা ভোগ করছিল। দিন যত কাটতে লাগলো তত দাবি বাড়লো, আর সেই সঙ্গে যন্ত্রণা আর হিংসা। বিনোদ বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা, আমি একটু আসছি। দেখো বাবা, আমি জানি যে ইদানিং খুব সমস্যায় আছো। তুমি ভাবো সমস্ত বিয়েতেই একটা রীতিনীতি থাকে, যেটা তোমার বিয়ের ক্ষেত্রে হয়নি। পাওনা গন্ডার ব্যাপারটা সমস্ত বিয়েতেই থাকে। তুমিই বলো, তোমার মা যে রাগ করছে সেটা খুবই অন্যায়। আমি জানি বাবা। আর আরাধনা, ও নিজের জেদেই থেকে গেল। একবার যদি মা বাবার সাথে কথা বলতো তাহলে কি খুব অন্যায় হয়ে যেত? তুমি তোমার বাবার সঙ্গে অবশ্যই কথা বলবে, বুঝেছো? করবো না। করবি না? আরো মার খাবি তাহলে।
নিজের বাড়ির লোকের সঙ্গে কথা কেন বলছো না? তোমার আর কোনো উপায়ও তো নেই। এখন এই বাড়িটা তোমারও। যদি এখানে ভালো মতন থাকতে হয় তাহলে মা যেরকম বলছেন সেরকম করো। আরাধনা, বাবার সঙ্গে একবার কথা তো বলে দেখতে পারো। কতক্ষণ তুমি জেদ করে থাকবে বলো তো? মা তোমার কাছে কি আর বেশি চাইছে বলো তো? দিদি, তোমার বিয়ে হয়েছে 4 বছর হলো। 4 বছর, আর এখনো ওরা তোমাকে এই একই ব্যাপার নিয়ে কথা শোনায়? হ্যাঁ শ্রুতি, আর এখন বিনোদও তো ওদের হয়ে কথা বলছে। দিদি চলো, মা বাবার সাথে কথা বলি, ওদের সবটা জানা দরকার। না, আমি মা বাবাকে এই ব্যাপারে বিরক্ত করতে চাই না। ফিরে গিয়ে কি বলবে তুমি? জানি না, কিন্তু আমি মা বাবাকে বিরক্ত করতে চাইছি না। কি মুখে তুমি ফিরে এলে? এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। এটাও ভুলো না যে এটা তোমার শ্বশুর মশাইয়েরও বাড়ি। এখানে তোমার মর্জি চলবে না। আমি আমার বাবাকে টাকার ব্যাপারে কিছুই বলবো না। ঠিক আছে, তাহলে তোমার জেদের ফল ভোগ করো। কেন তুই তোর বাবার সঙ্গে কথা বলতে পারবি না? তোমাকে তোমার বাবা মার সাথে কথা বলতেই হবে। আমার বাবা মাও তো পণ দিয়েছিল, এতে অসুবিধা কোথায়? বাবার কাছ থেকে টাকা তোমাকে নিয়ে আসতেই হবে। বিশ্বাসই হয় না যে এটা জামাইবাবু কি করে করতে পারলো। আমি তোমাদের এসব কখনোই বলতে চাইছিলাম না, কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। কিন্তু মা, ওটা এখন তোর পরিবার। একটা মেয়ের কর্তব্যই হলো তার পরিবারকে একসাথে জুড়ে রাখা। আমি তো বলছি তুই জামাইয়ের সাথে কথা বল আর এই সমস্যাটার সমাধানের চেষ্টা কর। এই খোটা, এই নির্যাতন, এসব আর কতদিন সে সহ্য করত? ফাইনালি আরাধনা এই সিদ্ধান্ত নেয় যে সে এসব আর সহ্য করবে না। প্রথমে তো ওরা শুধু খোঁটা দিত, কিন্তু পরে অত্যাচার আরো বেড়ে যায় আর মারধর পর্যন্ত শুরু করে। আপনার স্বামী বিনোদ, ও আপনার সাথে ছিল না? আমার শাশুড়ি ওনাকেও এটাই বুঝিয়ে দিয়েছে যে উনি যা করছে ঠিকই করছে। আর এখন বিনোদও এটা মনে করে যে পণ চাওয়াটা কোনো ভুল কাজ নয়। ও আমাকে মারধর করে আর বলে যে বাড়ি থেকে টাকা নিয়ে আসো। ওনার সাথে সাথে ওনার বড় ভাইও একই কথা বলে। বৌদি রূপালী ওসপাল আর বাবা নারায়ণ ওসপাল, এরা সবাই মিলে আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। অভিযোগ নিয়ে নাও, একটা এফআইআর করো। স্যারও মিথ্যে কথা বলছে। আমরা ওকে পণের জন্য কোনোদিন চাপ দিইনি। স্যার, আমরা খুবই ভদ্রলোক। কাপড়ের মার্কেটে আমাদের সবাই চেনে। আপনার মনে হয় আমরা এরকম করতে পারি বলে? আমার ছেলের বিয়ের 8 বছর পরে ওরা এইরকম দোষারোপ করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো পরিবারটাই মিথ্যে। কোনো মহিলা তার নিজের পরিবার ছেড়ে কারো বিরুদ্ধেই এরকম অভিযোগ করবে না, তাও বিয়ের 8 বছর পর। বিষয়টা সহ্যের সীমা অতিক্রম করে গেছে, আর সেই কারণে তিনি এখানে এসেছিলেন। কিন্তু আমরা কখনো ওকে মারিনি। আর পণ, সেই ব্যাপারে কখনো কোনো কথা হয়নি? ওই মা কখনো কখনো। এতটুকুই যথেষ্ট, ধন্যবাদ। মানে 2-1বার আমি ওকে এই কথা বলেছি। আমি শুধু বলেইছি, ওকে কখনো জোরও করিনি বা গায়েও হাত তুলিনি। 8 বছর পর্যন্ত আপনি শুধু ভালোবাসছিলেন? হ্যাঁ, ওই কথায় কথায় বলেছিলাম যে আমার বড় বউয়ের বাড়ি থেকে অনেক কিছু দিয়েছিল, আর কিছু না। আপনি কি এটা বুঝতে পারছেন? আপনার এইভাবে ওর সঙ্গে পণের ব্যাপারে কথা বলা সেকশন 498A অনুযায়ী পণের বিরুদ্ধে দোষী মানা হয়। কিন্তু আমরা তো কখনো পণ চাইনি। এটা কিভাবে বলছেন? বারে বারে জিজ্ঞাসা করা, সমস্ত পরিবারের একই কথা বারবার বলা, কি এটা বিরক্ত করা নয়? ও আমাদের বাড়ির বউ, তাহলে ওর আর ওর পরিবারের লোকেদের আমাদের বাড়ির রীতিও তো মানা উচিত। তার মানে আপনি পণ চেয়েছিলেন?
হ্যাঁ। আরাধনা, তোর শ্বশুর শাশুড়িকে জেলে পাঠিয়ে তোর সমস্যার সমাধান হয়ে যাবে। মা, আমি ওই বাড়িতে আর কখনোই ফিরে যাব না। কিন্তু মা, আমার সঙ্গে পরামর্শ করবি তো? খুব তাড়াহুড়ো করে ফেলেছিস। দেখ মা, এটা নিজের ঘরের ব্যাপার, এটা ঘরে থাকাই ভালো। বাবা, আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি জানো না যে আমি ওখানে কিরকম জীবন কাটিয়েছি, রোজ দিন খোটা, মারপিট। আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি বাবা, আর আমার মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করেছি। আমি কোনোভাবে ওই বাড়িতে ফেরত যাব না, আর না ওদের কোনো অত্যাচার সহ্য করব। ওদেরও বোঝা উচিত এইভাবে অত্যাচার করলে কি হতে পারে। আমাদের সম্মান তো মাটির সাথে মিশেই গেছে, তার সঙ্গে আমাদের গ্রেপ্তার হওয়ার খবরটাও মার্কেটে ছড়িয়ে পড়েছে। আমরা আর কাউকে মুখ দেখাতে পারবো না। ভাবতেই পারিনি বৌমা ব্যাপারটা এত দূরে নিয়ে যাবে। আমি জামিনের অ্যাপিল করে দিয়েছি, কালকে আপনারা বেল পেয়ে যাবেন। তারপর আপনাদের কেসটা তুলে নেওয়ার জন্য আরাধনাকে রাজি করাতে হবে, না হলে এই কেস কোর্টে অনেক দিন চলবে। আমাকে যে কোনো উপায়ে ওকে ভুলিয়ে ভালিয়ে এই কেসটা তুলে নিতে রাজি করাতে হবে। ওর স্পর্ধা দেখো, এখন আমরা ওর সামনে কি মাথা নিচু করবো? আরে মা, মাথাটা একটু ঠান্ডা করো। সবে আমরা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছি, কেস এখনো বাকি। 498 এর কেস। সবার প্রথমে তো আমাদের এই পনের কেসটা থেকে আগে মুক্তি পেতে হবে। ওর সঙ্গে কি করতে হবে সেটা আমরা পরে দেখব। আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না ওর সাথে। ডাইভোর্স দিয়ে দেবো। এটা তুই কি বলছিস বিনোদ? ঠিকই বলছি দাদা, অনেক হয়েছে। নিজের সীমা ছাড়িয়ে গেছে ওই মহিলা। এখন থেকে এই পরিবারে আর ওর কোনো জায়গা নেই। বিনোদ ডিভোর্স পেপার পাঠিয়েছে। আরাধনা মা, আমি তো বলছি তুই মেনে নে সব, এখনো সবকিছু ঠিক হতে পারে। না মা, ওই বাড়িতে কখনোই কোনো কিছু ঠিক হবে না। আমি না ওখানে ফেরত যাব আর না ওকে ডিভোর্স দেব। এত সহজে ওদের ছেড়ে দেওয়া উচিত হবে না। ম্যাডাম, আমার ক্লায়েন্ট আরাধনা অসওয়াল এই ডিভোর্স দিতে রাজি নন। উনি আগেই ওনার স্বামী বিনোদ অসওয়ালের ওপর পণ নেওয়ার কেস দায়ের করেছিলেন, তারপরেই এই ডিভোর্সের কথা ওঠে। এই কেসের পরের দিন ধার্য হলো নভেম্বর মাসে। ততদিনে আমি আশা করছি আপনাদের দুজনের মধ্যে নিশ্চয়ই মিটমাট হয়ে যাবে। না তুই আমার সঙ্গে থাকতে চাস আর না আমি তোর সঙ্গে, তাহলে নাটক কেন? ডাইভোর্স দিয়ে দে। এত সহজে তোমাকে ছেড়ে দেবো যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো? না আমি কোনো দ্বিতীয় বিয়ে করব, না তোমাকে করতে দেবো বিনোদ। বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রমাণ করতে হবে, তারপরে তুমি ডিভোর্স পাবে। ওইসব ছবিগুলোতে আরাধনার সঙ্গে যে লোকটিকে দেখা যাচ্ছিল সে কে? আরাধনার কি কোনো অবৈধ সম্পর্ক ছিল যে ব্যাপারে বিনোদ জানতে পেরেছিল? এই সম্পর্কটা কি আরাধনা আর বিনোদ যখন একসঙ্গে থাকতো তখন থেকে শুরু হয়েছিল, নাকি দুজন আলাদা হয়ে যাওয়ার পর আরাধনার জীবনে এই নতুন লোকটি এসেছিল? এটা বেশ অদ্ভুত বিষয় ছিল যে ডিভোর্সের নোটিশ পাওয়ার 1 মাস পরেই আরাধনার জীবনে তার ভালোবাসা ফিরে এসেছিল। মা, আমরা কবে বাড়ি যাব? কবে বাবার সঙ্গে দেখা হবে? জানি না ওম, একটু সময় লাগবে। বা হয়তো আমরা কখনোই আর ওখানে ফেরত গেলাম না, কিন্তু আমি তো আছি, তোমার মা বাবা দুটোই।
হাউ আর ইউ? বাই মা। বাই বাই। হাই, সবকিছু ঠিক আছে? কে এটা? Hope things are all right. সরি, আমি আপনাকে চিনি না। আমার মোবাইলে আপনার নাম্বার স্টোরড নেই। আপনি আমাকে চেনেন না। আমার নাম কপিল। আপনার সাথে শুধু বন্ধুত্ব করতে চাই। আমি আপনার সাথে বন্ধুত্ব কেন করব? আর আপনি আমাকে কিভাবে চেনেন? আমি আপনাকে চিনি না। চলুন বন্ধুত্ব করে নেওয়া যাক। আমি অচেনা মানুষদের সাথে কথা বলি না। হাই, কপিল হিয়ার। আমরা তো আর অচেনা নই এখন। হাউ আর ইউ দিস মর্নিং? আমি আপনার মেসেজের রিপ্লাই দিয়েছি, তার মানে এই নয় যে আমি আপনার সাথে কথা বলতে চাই। ওকে, বুঝেছি। আপনার নাম জানতে পারি কি? কেন? আমি তো আপনাকে নাম বলেছি আমার, আপনিও বলে দিন, তাহলে আর অচেনা থাকবো না। হার্ড লাক। হতে পারে গোল্ডেন চান্স এটা। সরি, তুমি ভুল জায়গায় ট্রাই করছো। আমি মহিলা নই, পুরুষ। আমি 100% নিশ্চিত আপনি কোনো পুরুষ নন। আপনার মেসেজ এটা পরিষ্কার বলে যে আপনি একজন মহিলাই নন, বরং খুব সুন্দরী একজন। আপনার প্রোফাইল পিকচারটা থেকে অনেক বেশি সুন্দর। এবার তো বলুন, আপনার নামটা কি? আরাধনা। লেটস মিট। কেন? অন্তত এইটুকু তো জানা যাক আমাদের দেখতে কেমন। সরি, আই এম নট ইন্টারেস্টেড। ইন্টারেস্ট নেই তো কি হয়েছে? একবার দেখা তো করাই যেতে পারে। আফটার অল আমরা বন্ধু। তুমি চাইছোটা কি? জানি না, সেটা না হয় দেখা করার পরেই ভাববো। কালকে হ্যাংআউটে এমজি রোডের কাছে। আমি জানি আপনি আসবেন। 2:30টার সময় কিন্তু আমি অপেক্ষা করব। হার্ড লাক। রিমেম্বার হোয়াট আই সেড? চান্স, গোল্ডেন চান্সও হতে পারে এটা। আরাধনা, আমি ডান দিকের সেকেন্ড টেবিলটাই আছি। আপনি নাম্বার কি করে পেলেন? বন্ধুত্ব করার ছিল, তাই খুঁজে নিলাম। যাই হোক, আপনি কি করেন? আমি একজন রাইটার। কি লেখালেখি করেন? ফিকশন, উপন্যাস। আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাকে এখন যেতে হবে। থ্যাঙ্কস এ লট ফর দ্য কফি। কাল আবার দেখা করবে?
দুজনের মধ্যে কেউই জানতো না যে কেউ ওদের পিছু করছে আর ওদের কাছাকাছি আসা সমস্ত ছবি তুলছে। আরাধনার স্বামী বিনোদ সেই জোরালো প্রমাণের অপেক্ষা করছিল যেটা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পাইয়ে দিতে পারে, কিন্তু অন্যদিকে আরাধনাও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার কথা ভাবছিল। এমন কিছু আছে যা তোমাকে এখনো বলা হয়নি। এখন তুমি যাই বলো না কেন, এই প্রেম কমার নয়। এমন কোনো সত্যি নেই যেটা তোমাকে আমার থেকে দূরে করতে পারে। এমন কিছুই নেই যেটা আমাকে তোমায় বিয়ে করতে আটকায়। বলো আরাধনা, কিচ্ছু যায় আসবে না। কপিল, আমার একটা 8 বছরের বাচ্চা আছে। আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চাইছে। আমি চাইছিলাম যে তোমাকে সব সত্যিটা বলে দিই, যাতে কালকে তোমার এটা না মনে হয় আমি তোমাকে চিট করেছি। আমিও তোমার মতো একজন বিবাহিত। এর আগে তোমাকে এই কথা বলিনি কারণ আমি ভয় পাচ্ছিলাম। আমি আমার স্ত্রীর থেকে আলাদা হয়ে গেছি। আমারও একটা মেয়ে আছে, ও লখনৌতে থাকে। আমিও আমার স্ত্রীর থেকে ডিভোর্স নিতে চলেছি। আমরা দুজন একই নৌকার যাত্রী। আমরা দুজন মিলে এই সমস্ত সমস্যার সমাধান করে নেব। শ্রুতি, আমি ভাবছিলাম যে বিনোদকে ডিভোর্স দিয়েই দিই। হ্যাঁ দিদি, আমিও এটাই চাই। নিজেকে এত কষ্ট দিয়ে কি লাভ বলো তো? এবার আমি কোর্টের নেক্সট হিয়ারিংয়ে বলে দেব যে আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। মিস্টার বিনোদ ওসওয়াল, আপনি কি এখনো আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান? আগে হ্যাঁ ম্যাডাম। কি আপনাদের দুজনের মধ্যে কি এখনো কোনো বোঝাপড়া হয়েছে? ম্যাডাম, আমার ক্লায়েন্ট মিস্টার বিনোদ ওসওয়াল মিসেস আরাধনা ওসওয়ালের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের কেস ফাইল করছেন। এই বিষয়ে আর কোনো কথাবার্তায় না গিয়ে আমার ক্লায়েন্ট তার স্ত্রীর কাছ থেকে তাড়াতাড়ি ডিভোর্স চাইছেন। মিস্টার বিনোদ ওসওয়াল, আপনি আপনার স্ত্রীর ওপর এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, মানে আপনি ওনাকে দুশ্চরিত্রা বলে অভিযোগ করছেন। আমাদের কাছে প্রমাণ আছে ম্যাডাম। ম্যাডাম, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ মিথ্যে। আপনার ক্লায়েন্টের অন্য এক ব্যক্তির সঙ্গে ফটোগ্রাফ রয়েছে। এখনো পর্যন্ত আমি এই ফটোগ্রাফ দেখিনি ম্যাডাম। হতে পারে যে এইসব ওনাদের মিথ্যে অভিযোগ আমার ক্লায়েন্টের উপর চাপ সৃষ্টির জন্য। কোর্টের কাছে আবেদন জানাচ্ছি আমাদের আরেকটা নতুন দিন দেওয়া হোক আর ফটোগ্রাফের কপি দেওয়া হোক। এই কোর্ট এই কেসের অন্য তারিখ বলবৎ করলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি এই ব্যাপারে আমাকে আগে কিছু বলেননি কেন? এই সব কিছু ডিভোর্স পিটিশন ফাইল হবার অনেক পরে হয়েছে।
এমনকি আজ তো আমি এই ভেবে এসেছিলাম বিনোদকে আমি ডিভোর্সের জন্য হ্যাঁ করে দেবো, যাতে আমিও আমার জীবনে আগে এগোতে পারি। বিনোদ কি জানে যে আপনার সঙ্গে কারোর অ্যাফেয়ার আছে? এই মানুষটি কে? আর বিনোদ এই ব্যাপারে জানলো কি করে? The number you have called is currently switched off. The number you have called is currently switched off. দাদা, এমজি রোড পুলিশ স্টেশন চলুন। এখন আমি বুঝতে পারছি এই সব কিছু আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি ও আমার নাম্বারটা কোত্থেকে পেল। কিন্তু আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। হয়তো একটা সম্পর্কের অভাবে একটা নতুন সম্পর্কের আশা জাগিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি যে আমার উপর শুধু নজর রাখা হচ্ছিল। আমার পুরো বিশ্বাস আছে যে এই কপিল ওদের সাথে যুক্ত। এই সব কিছু ওই বিনোদের নোংরা চাল। ও আমাকে বদনাম করে আমার থেকে ডিভোর্স নিতে চাইছে। আপনার কাছে কপিলের অ্যাড্রেস আছে? আগে কোথ রোডে থাকে, রাইটার। এই ফ্ল্যাটটা আমরা কপিল যাদবকে ভাড়াই দিয়েছিলাম, কিন্তু 2 সপ্তাহ আগেও চলে গেছে। কিছু জানেন কোথায় গেছে? আগে না, কিছু বলে যায়নি। ও কি রাইটার ছিল? হ্যাঁ, ও তো তাই বলেছিল। ওই ফ্ল্যাটটা 2 মাসের জন্য নিয়েছিল। ওনাকে এখানে কে নিয়ে এসেছিল? আগে আমাদের ব্রোকার। হ্যাঁ স্যার, ও নিজের নাম কপিল যাদব বলেছিল। ও তোমার কাছে কিভাবে এলো? স্যার, যেরকম ভাবে বাকি কাস্টমাররা আসেন। এগ্রিমেন্টের কোনো পেপার বানাননি? অ্যাকচুয়ালি স্যার, ওই ফ্ল্যাটটা উনি মাত্র 2 মাসের জন্য চেয়েছিলেন। উনি বলেছিলেন উনি একজন রাইটার, ওনার কোনো অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট? তার মানে আরাধনাকে ফাঁসানো। স্যার, আমরা ওর স্বামী বিনোদকে ডাকি? না, প্রথমেই কপিল যাদবকে খোঁজো, খোঁচরদের কাজে লাগিয়ে দাও। স্যার। The number you have called is currently switched off. The number you have called is currently switched off. Please try again later. Thank you. এই কপিল যাদবটা কে? এই সাধারণ গোয়েন্দাগিরি করে, অফিসেও নেই কোথাও। হ্যাঁ, কাগজে কিন্তু এর বিজ্ঞাপনও বেরোয়। এখন ওকে কোথায় পাবো? নম্বরও পাল্টাতে থাকে স্যার, ওর নতুন নাম্বারটাও পেয়েছি। সে একজন প্রাইভেট ডিটেকটিভ ছিল, তাকে খোঁজা মুশকিলের কাজ নয়। সে কাজের সন্ধানে থাকতো, সে কাজ পেয়েছে, সেটা করে দিয়েছে। তার কাছে এটা শুধুই একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যালো, কপিল যাদব? হ্যাঁ বলছি, আপনি কে? আমি সতীশ গোয়েল বলছি। আমার বিজনেস পার্টনারের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। কি খোঁজ দিতে হবে? আমার এটা মনে হচ্ছে যে ও আমাদের বিজনেস রাইভেলের সঙ্গে যুক্ত রয়েছে। আপনি প্রাইভেট ডিটেকটিভ না? হ্যাঁ। ওর উপর নজর রাখতে হবে, পাক্কা প্রমাণ চাই। হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু তার আগে আপনার সাথে দেখা করে কথা বলতে হবে। আমার অফিসে তো আমি ডাকতে পারবো না। আপনি বলুন কোথায় দেখা করব? আজকে বিকেলে ওই হাইওয়ের ওপর একটু এগিয়ে গিয়ে কাশ্মীর পাঞ্জাব ধাবা আছে না, সেখানে 4টের সময়। ঠিক আছে, ঠিক 4টের সময় পৌঁছে যাব। হাই, কপিল যাদব। ইন্সপেক্টর সুভাষ কারে। তাহলে তুই আরাধনাকে ফাঁসানোর কাজটা করেছিস? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। চল বল। স্যার, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আমি আমার কাজই করছিলাম। যেটা করেছিস ওটা কাজ না কাণ্ড? স্যার, আমাকে বিনোদ ওসওয়াল এই কাজটা করার জন্য টাকা দিয়েছিল। ও এখন ওর বাপের বাড়িতে আছে। আপনার সন্দেহ যে এনার কারোর সাথে অ্যাফেয়ার চলছে? আমার ডাইভোর্স চাই, কারণ যাই হোক না কেন। আর আমি কারণ খুঁজেই ছাড়বো, কারণ এ আমাকে ডাইভোর্স দিতে রাজিই নয়। আপনার স্ত্রীর কোনো অ্যাফেয়ার নেই? নেই, সেটা আমি ভালোভাবেই জানি। আপনি ওনাকে হাতে নাতে ধরতে চান? হ্যাঁ। 1.5 লাখ টাকা লাগবে। আমার প্রমাণ চাই। কিভাবে কি করে সেটা তুমি ভাবো। কাজ করলে 1.5 লাখ টাকা পেয়ে যাবে। হয়ে যাবে। আপনি আমাকে আর ফোন করবেন না। আমার অ্যাসিস্ট্যান্ট নিকুঞ্জ আপনার টাচে থাকবে। আমাকে বিনোদীর আরাধনার নম্বর দিয়েছিল। ও হে চ্যাটে অ্যাক্টিভ ছিল। আমি ওকে মেসেজ করা শুরু করে দিলাম। এখানে তুই আরাধনাকে ফাঁসাচ্ছিস, আর ওদিকে তোর অ্যাসিস্ট্যান্ট নিকুঞ্জ তোদের দুজনের ফটোগ্রাফ নিচ্ছিল। বিনোদ কোথায়? বিনোদ কোথায়? স্যার, ও একটা জরুরি কাজে শহরের বাইরে গেছে। কোথায় বলে গেছে নিশ্চয়ই? ও ভোপালে গেছে। ওর ফোন বন্ধ কেন? বলতে পারবো না, হয়তো নেটওয়ার্কের বাইরে আছে। তোমরা দুজন সাদা পোশাকে এখানে নজর রাখো। বাড়ির লোকেরা জানে ও কোথায় গেছে। বাই মা। প্রাইভেট ডিটেকটিভ কপিল যাদব আর তার অ্যাসিস্ট্যান্ট নিকুঞ্জ এখন পুলিশ হেফাজতে আছে। বিনোদ ওসওয়াল এখনো পর্যন্ত ফেরার, আর পুলিশ তার সন্ধানে রয়েছে। ছবিগুলো দেখে আরাধনা গভীর মানসিক আঘাত পেয়েছিল। তার সাথে যা যা ঘটেছিল সেটা এখনো সে ভুলতে পারছে না। একটা অদ্ভুতভাবে শুরু হওয়া একটা সম্পর্ক আসলে তার স্বামীর সাজানো একটা জঘন্য ষড়যন্ত্র ছিল। বিনোদ আর তার পরিবারের বিরুদ্ধে পণ প্রথার জন্য অত্যাচারের কেস এখনো পর্যন্ত কোর্টে চলছে। কত প্রত্যাশা থাকে, কত উৎসাহ থাকে যখন আমরা কোনো সম্পর্কের দিকে এগিয়ে যাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হই। যখন দুজন মানুষের সম্পর্কে তিক্ততা চলে আসে, তখন কি তার শেষ এত দুঃখজনক, এত খারাপ হওয়া কি দরকার আছে? আলাদা হয়ে যাওয়া কখনো সুখকর হতে পারে না, কিন্তু আলাদা হয়ে যাওয়ার নামে কি অপরাধমূলক ষড়যন্ত্র করে একে অপরকে সারা জীবনের জন্য এইভাবে ভেঙে ফেলার দরকার আছে কি?
আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।